আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরোজুমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে ঢাকা শেয়ার বাজারের আজকে লেনদেন শেষের খবরাখবর। নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন। আজ দিন শেষে সূচক কমেছে 10 পয়েন্টের মতো। এছাড়া লেনদেনের গতিও কিছুটা কমেছে। গত সপ্তাহে শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল 487 কোটি টাকা, আজ লেনদেন হয়েছে 421 কোটি টাকা, অর্থাৎ প্রায় 66 কোটি টাকা কম লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে। সেক্ষেত্রে আপনারা জানেন 40 মিনিট কম লেনদেন হচ্ছে ঢাকা শেয়ার বাজারে রমজান মাসের সময়সূচি উপলক্ষে, সেই জন্য হয়তোবা লেনদেনের গতি কিছুটা কমেছে। দর্শক, আপনাদেরকে এখন আমরা দেখিয়ে দেব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা ছিল দিন শেষে, এছাড়া টপ গেইনার এবং লুজারের অবস্থানও দেখিয়ে দিব। টপ ট্রেডের ক্ষেত্রে আমরা প্রথম 5টি প্রতিষ্ঠানের নাম দেখে নিচ্ছি। টপ ট্রেডে দিন শেষে ছিল ওরিয়েন্ট ইনফিউশন, 20 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে ইন্ট্রাকো, 10 কোটি 10 লাখ টাকা লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে রংপুর ডেইরি ফুড, 10 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। শাইনপুকুর সিরামিক্স রয়েছে চতুর্থ অবস্থানে, 7 কোটি 70 লাখ টাকার মতো লেনদেন হচ্ছে। লাভেলও রয়েছে পঞ্চম অবস্থানে, 7 কোটি 65 লাখ টাকা লেনদেন হয়েছে আজ দিন শেষে। টপ ট্রেডের 5টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম 3টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, 2টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। এর মধ্যে শাইনপুকুর সিরামিক্স 9% বেশি দর হারিয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাবো টপ লুজারেও স্থান করে নিয়েছে আজ শাইনপুকুর সিরামিক্স। আমরা এখন দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে, 5টি প্রতিষ্ঠানের নাম দেখে নিচ্ছি। টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে এইচআর টেক্সটাইল, 9.89% বৃদ্ধি পেয়েছে। ফরচুন শুজ দ্বিতীয় অবস্থান রয়েছে, 9.84% বৃদ্ধি পেয়েছে। আরএসআরএম স্টিল রয়েছে তৃতীয় অবস্থানে, 9.68% বৃদ্ধি পেয়েছে। সাফকো স্পিনিং মিলস রয়েছে চতুর্থ অবস্থানে, 9.32% বৃদ্ধি পেয়েছে। সুরিদ ইন্ডাস্ট্রিজ রয়েছে পঞ্চম অবস্থানে, 9.30% বৃদ্ধি পেয়েছে আজ দিন শেষে। এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে দিন শেষে। সেক্ষেত্রে আমরা বলে নিয়েছি শাইনপুকুর সিরামিক্সকে দেখা যাবে, যেহেতু 9% বেশি দর হারিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি, দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, টপ লুজারের 6ষ্ঠ থেকে 10ম অবস্থান পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। টপ লুজারের প্রথম থেকে 5ম অবস্থানের জন্য আমরা অপেক্ষা করব। 6ষ্ঠ থেকে 10ম অবস্থান থাকা কোম্পানির নামগুলো বলে দিচ্ছি। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এডিএনটেল, ফোয়াং ফুড, জিবিপি পাওয়ার, কপারটেক, এগুলো রয়েছে 6ষ্ঠ থেকে 10ম অবস্থানে। যেহেতু আমরা জানি একটি কোম্পানি সর্বোচ্চ 10% পর্যন্ত হ্রাস পেতে পারে, সেই ক্ষেত্রে আমরা 10%-এর কাছাকাছি যারা হ্রাস পেয়ে থাকে সেগুলো হয়ে থাকে টপ লুজার। এছাড়া 10%-এর বরাবর যেটি বৃদ্ধি পেয়ে থাকে অথবা এর কাছাকাছি, সেটাকে বলা হয় টপ গেইনার। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড, গেইনার এবং লুজার অবস্থান। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো মিডিয়া সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম আশিকুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশিকুর ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাই, যদিও আজকে লেনদেন একটু কম হয়েছে 421 কোটি টাকা, গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল 518 কোটি টাকার মতো, এর আগের সপ্তাহে ছিল 470-80 কোটি টাকা। হঠাৎ করে কিন্তু লেনদেন কিছুটা গতি পাচ্ছে, আমি বলছি না যে খুব বেশি গতি পাচ্ছে। এই কিছুটা বাড়ার কারণগুলো কি কি বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। রমাদানের শুভেচ্ছা সবাইকে। লেনদেন বাড়ার আমি মনে করি অনেকটু ফান্ডামেন্টাল কিছু কারণ আছে, যেটা আপনি যদি দেখেন যে গত 3-4 মাস ধরে আমাদের মার্কেট একটা গতির মধ্যে দিয়েই চলে যাচ্ছে। প্রাইস যে বেশি ফ্লাকচুয়েশন করছে তা কিন্তু, ওয়ারেজ মানি মার্কেটে কিন্তু আপনার ট্রেজারি রেটগুলি কিন্তু হিস্টোরিক লেভেলে হাই ছিল। এখন গত 1-1.5 মাস থেকে কিন্তু মানি মার্কেটের আপনার ইন্টারেস্ট রেট ড্রাস্টিকলি ফল করেছে, অলমোস্ট 2 পার্সেন্টেজ পয়েন্টের মতন আপনার ফল করেছে। সো যেটা হয় যে স্টক মার্কেটে সবসময় আপনি যদি মানি মার্কেটে যদি ফল করা শুরু করে, তখন অবশ্যই কিন্তু এটা ইকুইটি মার্কেটে কিছু ফ্লো আসবে। সো আমরা মনে করি যে এটার মধ্যে একটা খুব স্ট্রং একটা কোরিলেশন আছে, যে মানি মার্কেট থেকে ফান্ড আপনার এসে ইকুইটি মার্কেটে ঢুকছে, ওই জন্য কিছুটুকু লেনদেন বেড়েছে। জি, এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমার কাছে যে ডেটাটি রয়েছে, প্রায় 1.76% ট্রেজারি বন্ডের রেট কমেছে, মানে 176 বেসিস পয়েন্ট, এবং 5 বছর মেয়াদি যেটি রয়েছে 163 বেসিস পয়েন্ট কমেছে, যের কারণে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনে কিছুটা প্রভাব ফেলছে। আশিকুর ভাই, আরেকটি বিষয় জানতে যাচ্ছি, আপনি দেখেছেন গত সপ্তাহে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনে
যে বিষয়গুলো আলোচনা হয়েছে, গত ১৬ বছরে ৩৮% সংকুচিত হয়েছে পুঁজিবাজার। মূল্যস্ফীতি বিবেচনায় প্রতি বছর ৩% মূলধন হারিয়েছে। আসলে এই ডেটাটি আপনার কাছে কতটুকু আসলে যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে বর্তমান মার্কেটের সাথে? না, অবশ্যই যৌক্তিক। এটা আমাদের রিসার্চ করে জিনিসটাকে আমরা হাইলাইট করেছি। অ্যান্ড আপনিও যদি এভাবে দেখেন যে গত ১০ বা ১৬ বছরও যদি ওই টাইম ফ্রেমটাকে আপনি যদি হিসাব করে দেখেন, ইন জেনারেল আমাদের অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু অলমোস্ট এভরি ইয়ারই মার্কেট খুবই খারাপ অবস্থায় ছিল। বিনিয়োগকারী কিন্তু প্রতি বছরেই আপনাদের শোতে এসে বা বিভিন্ন ওয়েতে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ওয়েতে কিন্তু সবাই কমপ্লেইন করতো যে মার্কেটের পারফরম্যান্স ভালো ছিল। জি, শুধু যদি আমরা ২০-২১ এর টাইমটাকে যদি দেখি, যখন মানি মার্কেটের ইন্টারেস্ট রেট অনেক লো ছিল, পোস্ট কোভিড এর পরে ইজি মনিটারি পলিসি ছিল। ওই কারণেই কিন্তু মার্কেটে একটা বিশাল বড় একটা মুভমেন্ট হয়েছে। যেটা আমরা এক্সপেক্ট করি যে এটা নরমাল থাকা উচিত। বাট ওটা হলো আমাদের স্টক মার্কেট হিস্ট্রিতে একটা অ্যাবনরমাল সিচুয়েশন। জি, তো ওভাবে যদি আমরা দেখি, অবশ্যই মানে দ্য রিয়াল রিটার্ন ফর ক্যাপিটাল মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ। আ জি। সবাই আমরা এগ্রি করি আরকি অন দ্য স্পট। যে এক্ষেত্রে আমরা ধরে নিলাম ক্যাপিটাল মার্কেটের রিটার্ন নেগেটিভ। আরেকটি বিষয় উঠে এসছে যে ১৩৪টি আইপিও এসছে ১৬ বছরে, এর মধ্যে ৪২টি আইপিও রয়েছে জেড ক্যাটাগরিতে। আর মোট যে তালিকাভুক্ত কোম্পানি রয়েছে এর মধ্যে ১০৩টি জেড ক্যাটাগরিতে। আমি যতটুকু জানি আপনি ফোকাস গ্রুপের একজন সদস্য, সেই ক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে পাবলিক ইস্যু রুলস নিয়ে কোনো পরিবর্তনের কথা আপনারা ভাবছেন কিনা? এই আইপিও পদ্ধতির আমূল পরিবর্তনের জন্য কোনো কিছু আপনারা ভাবছেন কিনা? অবশ্যই। আমাদের কিছু ম্যান্ডেট আছে, যেরকম পাবলিক ইস্যু রুলটা আমরা অবশ্যই একটা রিভ্যাম্প করব। যেটা হয়েছে যে আমাদের যে পাবলিক ইস্যু রুলটা কারেন্টলি আছে, এটার মধ্যে আপনার অনেক রকমের মানে ভালোভাবে 21st সেঞ্চুরি ভালো একটা মডার্ন স্টক মার্কেটে যেভাবে ক্যাপিটাল রেইজ করতে হয়, এটার একটা অপরচুনিটি আছে। সো আমরা যেটা মনে করি যে এখানে কিছু জিনিস আমাদেরকে ফোকাস করতে হবে। সেটা হলো, একটা জিনিস হলো যে ভ্যালুয়েশন একটা বিশাল বড় ইস্যু। বিসেক আপনার বুক বিল্ডিং এ যেভাবে ভ্যালুয়েশন ক্রিয়েট করেছে, খুব রিজিড একটা ভ্যালুয়েশন ক্রিয়েট করেছে। আপনি যদি ক্যাপিটাল মার্কেটে দেখেন, এখানে কিন্তু ক্যাপিটাল মার্কেটের ২ টা সাইড আপনাকে দেখতে হবে। একটা হলো জি, ইনভেস্টর সাইড, যে ইনভেস্টর কত টাকা দিয়ে সে নতুন আইপিও গুলি রিসিভ করবে, ভার্সাস দি ইস্যুইং কোম্পানি সাইড, যে ইস্যুইং কোম্পানি অ্যাকচুয়ালি কত টাকার এগেইনস্ট এ সে শেয়ার ইস্যু করার জন্য রাজি জি, আছে। আমরা কিন্তু সবসময় অ্যাকচুয়ালি মার্কেট থেকে, রেগুলেটর থেকে আমরা সবসময় শুধু ইনভেস্টরের সাইডটা দেখেছি। বাট আমরা কিন্তু জি। কখনো ইস্যুইং কোম্পানির সাইডটা কোনো সময় দেখি না। আমরা আশা করি যে এবার আমরা যে নতুন যে রুলস রেগুলেশন গুলি আমরা রেকমেন্ড করব, এখানে যে একটা খুব কারেক্ট একটা ব্যালেন্স আমরা নিয়ে আসতে পারি। জি, এক্ষেত্রে আরেকটি বিষয় আপনারা ভাবছেন কিনা যে লিস্টিং এবং ডিলিস্টিংয়ের ক্ষমতা থাকা উচিত ডিএসসি, সিএসসি তাদের। আসলে এরকম কোনো কিছু ভাবা হচ্ছে কিনা? কারণ আপনি জানেন যে গত ১৬ বছরে যতগুলো আইপিও এসছে, সেক্ষেত্রে অনেকেই বলে গেছেন যে আসলে ডিএসসির আপত্তি সত্ত্বেও কিন্তু অনেক আইপিও এসছে বিএসইসি থেকে অনুমোদনের জন্য। এই জায়গায় পরিবর্তন আনা হচ্ছে কিনা অথবা চিন্তা করা হচ্ছে কিনা? অ্যাবসোলিউটলি। এটা আমরা সবসময় কমপ্লেইন করে এসেছি যে একটা স্টক এক্সচেঞ্জ তার নিজের প্ল্যাটফর্মে সে কাকে লিস্ট করবে, কোন কোম্পানি লিস্ট করবে, কি ফান্ডামেন্টালস দেখে সে লিস্ট করবে, এটা স্টক এক্সচেঞ্জের এখতিয়ার। এটা অন্যান্য দেশেও কিন্তু একই জিনিস। যদি স্টক এক্সচেঞ্জ কোনো আপত্তি দিয়ে থাকে, অবশ্যই এটা লিস্টেড করা উচিত হয়। বিগত বছরে অ্যাকচুয়ালি এই কাজটা উল্টাভাবে হয়েছে, যেখানে রেগুলেটর অ্যাকচুয়ালি এনফোর্স করেছে যে না, স্টক এক্সচেঞ্জকে লিস্ট করতে হবে। এখন আমরা আশা করছি গোইং ফরওয়ার্ড আমরা এটাকে এভয়েড করতে পারবো। আমাদের পয়েন্ট অফ ভিউ হলো ইটস ভেরি সিম্পল। স্টক এক্সচেঞ্জ তার প্ল্যাটফর্মে কাকে লিস্ট করবে, এটা আগে স্টক এক্সচেঞ্জকে অ্যাপ্রুভ করতে হবে। স্টক জি, এক্সচেঞ্জ যদি কোনো কোম্পানিকে ডিলিস্ট করতে চায়, সে তখন ডিলিস্ট করবে। বাট আমি একটা জিনিস খুব ক্লিয়ার ভাবে বলতে চাচ্ছি, আপনার ডেটা অনুযায়ী আমাদের মেক্সিমাম কোম্পানিগুলি হলো নন পারফর্মিং কর্পোরেট। যদি ১০০টা কোম্পানির উপরে যদি জি, জেড ক্যাটেগরিতে থাকে, অন্যান্য কোম্পানিদের ফান্ডামেন্টাল সিচুয়েশনও ভালো না, ইকোনমিক জি, সিচুয়েশন কিন্তু অ্যাকচুয়ালি ভালো না। সো এখানে কিন্তু বিনিয়োগকারী সবার টাকা কিন্তু এইসব কোম্পানির মধ্যে স্প্রেড আউট হচ্ছে। হঠাৎ রাইট। করে যদি এইসব কোম্পানির ব্যাপারে যদি আমরা এখনই যদি ডিলিস্টিং এর কথা চিন্তা করি, এটা কিন্তু মার্কেটের জন্য ভালো হবে না। সো জি, আমি মনে করি যে ডিলিস্টিং এর একটা স্ট্রং পলিসি থাকা উচিত, এন্ড এটা শুড বি অনলি এক্সচেঞ্জ ড্রিভেন। বাট এক্সচেঞ্জের কর্মকর্তা এবং ডিরেক্টরদেরকে আমি বলবো যে এটা কনসিডার করার আগে আপনারা ভালোভাবে মার্কেট সিচুয়েশন কনসিডার করে তখন এটাকে ইনফোর্স করবেন। এইরকম জি, সিচুয়েশনে ডিলিস্টিং অ্যাকচুয়ালি কিন্তু বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর হবে। জি। এবং আশা করি যে যখন সময় আসবে
সময় সাপেক্ষে সেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে, অবশ্যই বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে। আপনি একটু আগে যেটা বলছিলেন যে আইপিওতে আসলে অনেকগুলো কোম্পানি আসতে চায় না যদি ইস্যু প্রাইসটা ঠিক না হয়, বিনিয়োগকারীরা আইপিও কিনতে যাবে না যদি আসলে প্রাইসটা বেশি হয়। আপনার মতে কি এটি একটি কারণ যে যার কারণে এখন পুঁজিবাজারে কোনো আইপিও নেই? আপনি যদি দেখেন পুঁজিবাজার ডিএসসি ওয়েবসাইটে কোনো পাইপলাইনে কোনো আইপিও নেই, কিন্তু ফোর্থকামিং আইপিও অথবা প্রসপেক্টাস। তাহলে এই আইপিওর খরা কেন? এটা কি সংস্কারের জন্য অপেক্ষা করছে নাকি আসলে অন্য কোনো কারণ? সংস্কারের জন্য আমার মনে হয় অপেক্ষা হচ্ছে। বিসেক যে কোনো অ্যাপ্লিকেশন এখন প্রসেস করতে চাচ্ছে, এটা আমার মনে হয় মার্কেটে অলরেডি এটা একটা ওয়েল নন ইনফরমেশন। রিভিউ করে একটা নতুন পলিসি ক্রিয়েট করার পরে যদি আমরা নিউ আইপিওদেরকে ওয়েলকাম করি, এটা আমাদের সবার জন্যই ভালো হবে, বিনিয়োগকারীদের জন্য ভালো হবে, অ্যান্ড আই ফিল লাইক জি। কোম্পানিদের জন্যই ভালো হবে। ইন জেনারেল শুধু যে প্রাইসিং একটা ইস্যু তা না, এখানে টাইমলাইনেরও একটা ব্যাপার আছে। আমি জানি না যে কোনো আইপিও কি অ্যাপ্লিকেশনে ৬ মাসের মধ্যে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে গত ১০-১৫ বছরের কি লিস্টেড হতে পেরেছে নাকি না। আনফরচুনেটলি লিস্টিং টাইমটা আমাদের দেশে অলমোস্ট ১ বছর লাগে। সো একটা ওয়েল নোন কোম্পানি, তারা তো ওয়েল নোন কেন বা ওয়েল ফাংশনিং কোম্পানি হলো যারা টাইম সেনসিটিভ আপনার সবকিছুর জন্য। আপনার ক্যাপিটাল রেইজ করতে যদি একটা লম্বা সময় যদি লেগে যায়, তাহলে কিন্তু তারা অবশ্যই সবসময় ব্যাংকের কাছে যাবে তাদের ডেট ম্যানেজমেন্ট করে ক্যাপিটাল রান করার জন্য। সো আই ফিল যে এই সিচুয়েশনে আমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা একটা বিশাল বড় একটা ইস্যু। আমরা চেষ্টা করব যে টাইমটা খুব শর্ট করে আনার জন্য, সো দ্যাট কারেক্ট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিয়ে বিনিয়োগকারীরা যাচাই করে নিতে পারবে কোন আইপিওতে তারা অ্যাপ্লাই করবে। জি, আশিকুর ভাই, এই যে আপনি একটি বিষয় বললেন যে আসলে প্রসেসিং টাইমটা যেন কমে যায়, সেটা আপনারা ফোকাস গ্রুপ হিসেবে টাস্ক ফোর্সের কাছে কি সুপারিশ করার কথা ভাবছেন কিনা? কারণ এটা আসলে পুঁজিবাজারে আইপিও স্ট্রিমলাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, রাইট? জি, আমরা পুরা পাবলিক ইস্যু রুলটাকে আমরা অ্যাপ্রোচ করছি এভাবে যে কিভাবে কাজ করলে আমরা কয়েকটা জিনিস কভার করতে পারবো। একটা হলো যে মার্কেটে আমরা বাজে বাজে আইপিও অ্যাভয়েড করার একটা পসিবিলিটি। আমরা কিভাবে টাইমলাইনটাকে শর্ট করে নিয়ে আসবো, যেখানে ভালো ভালো কোম্পানি জানে যে তারা একটা প্রিডিক্টেবল টাইমের মধ্যে তারা ক্যাপিটাল রেজ করতে পারবে। বিভিন্ন টাইপ বিভিন্ন ক্যাটাগরির কোম্পানিও যদি আসতে পারবে, বড় ছোট মাঝারি যেভাবেই আপনি চিন্তা জি। করে দেখেন। বিনিয়োগকারীরা যদি খুব স্বচ্ছ ইনফরমেশন পায় যে আমি অ্যাকচুয়ালি কোন টাইপের কোম্পানিতে আমি ইনভেস্ট করছি। আমরা অনেক মাল্টিটিউড ওয়েতে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা সব রকমের ইনফরমেশন দিয়ে যে আমাদের দেশে কোনটা অ্যাপ্লিকেবল হলে ভালো হবে, আমরা ওভাবে চেষ্টা করব যে একটা রেকমেন্ডেশন দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনাদের ফোকাস গ্রুপের মাধ্যমে, টাস্ক ফোর্সের মাধ্যমে পুঁজিবাজারে সংস্কার হবে এবং পুঁজিবাজারে গতিশীলতা ফিরে পাবে। সবাই দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে।